নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হান্টেড স্ট্রিট প্যারানর্মাল। ফালতু ফালতু কারণে অতিরিক্ত সাহস দেখানো উচিত নয়, কারণ অতিরিক্ত সাহস দেখানোর ফলে মানুষকে অনেক সময় অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়। সেই সমস্যা যদি মানুষের জগতের সাথে হয় তো কোনো সমস্যা নেই, মানে মানব জগতের সাথে যদি হয় কোনো সমস্যা নেই, কিন্তু সেই সমস্যা যদি কোনো অন্য দুনিয়া, কোনো প্যারানর্মাল ওয়ার্ল্ডের সাথে হয়ে যায় তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যায়। এই দুর্ঘটনাতে মানুষ পাগল হয়ে যায়, মানুষের পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে যায়, এমনকি অনেক সময় মানুষের মৃত্যুও ঘটতে পারে। আজকের কাহিনীতে এরকম একটা ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, যেখানে যেখানে রিক নামের একজন অতিরিক্ত সাহসী ছেলে, গ্রামের বোকাটে ছেলেও বলতে পারো। এর কাজই হচ্ছে মানুষ যে সমস্ত জিনিস থেকে দূরে সরে যায়, মানে কোনো একটা প্যারানর্মাল জিনিস আছে, মানুষ ওই জায়গায় যাওয়া বন্ধ করে দেয়, কিন্তু রিকের কাজ হচ্ছে ওই জায়গাতে গিয়ে আরও উদ্ঘাটন করা কি না ওখানে কিছু নেই। কিছু কিছু ক্ষেত্রে এগুলো প্রফিটেবলও হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলো লোকসানদায়ক হয়। তেমনই রিকদের গ্রাম বাসন্তীনগর, ওদের গ্রামের পাশেই ছিল একটা বিশাল পাহাড়। সেই পাহাড়ে গ্রামের মানুষজন তো যায়ই না, রাত্রেবেলা ওই পাহাড়টা হচ্ছে ভৌতিক পাহাড়। কিন্তু এই পাহাড়টা যে চিরদিনই ভৌতিক ছিল এরকম নয়। আজ থেকে 15 থেকে 20 বছর আগে এই পাহাড়টা ভৌতিক হয়ে যায়। গ্রামের লোকজন বলতে থাকে, মানে গ্রামের যে বয়স্ক মানুষ আছে তারা বলে যে ওই পাহাড়ের পাশেই, মানে পাহাড়ের উপরেই চূড়ার দিকে কিছুটা উপরে একটা বিশাল মাঠ আছে। সেই মাঠে আগে বিয়ে বাড়ি হতো, যেরকমটা আজকাল শহরে হয় না, যে কোনো একটা কমিউনিটি সেন্টার আছে সেখানে গিয়ে বিয়ে বাড়ি হয়, সেরকমই ওই পাহাড়ের উপরে গিয়ে একটা মাঠ ছিল বিশাল, সেখানে বিয়ে বাড়ি হতো। তো এরকমই সচরাচর এখন দিন বিয়ে বাড়ি হচ্ছিল, আর সময়টা ছিল বর্ষার কিছুদিন পরে। ওখানে ওই বিয়ে বাড়িতে লোকজন ছিল প্রায় 200 জনের কাছাকাছি। তো হঠাৎ করেই ওই পাহাড় যে হয় না, পাহাড়ে ল্যান্ডস্লাইড করে যায়, তো ল্যান্ডস্লাইড করে ওই 200 জন ছিল 200 জনই মারা যায়। এরপর ওখানে বিয়ে বন্ধ হয়ে যায় কিছুদিনের জন্য, কারণ কি মানুষজন ভয় পেতে শুরু করে যে ল্যান্ডস্লাইড হয়েছে, আবার যদি ল্যান্ডস্লাইড হয় মানুষের মৃত্যু ঘটে। তো এইভাবে ওই জায়গাটা যাওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু তখনও ভৌতিক আচরণ শুরু হয়নি। এইভাবেই 5-7 বছর সমস্ত কিছু বন্ধ থাকে, বিয়ে বাড়ি কিছু হয় না, কিন্তু আবার নতুন করে জায়গাতে বিয়ে বাড়ি শুরু হতে থাকে। ওখানে যখন বিয়ে বাড়ি শুরু হয়, হঠাৎ হঠাৎ কোনো কোনো বিয়ে বাড়িতে দুর্ঘটনা ঘটতে থাকে এবং তাতে মানুষের মৃত্যু ঘটতে থাকে। কোনো কোনো বিয়ে বাড়িতে 2জন মানুষ মারা গেছে, তার পরের বার বিয়ে বাড়ি হলো, সেখানে কারো কিছুই হলো না, সমস্ত কিছু নর্মাল। আবার তারপরের জন বিয়ে বাড়িতে গিয়েছে, সেখানে আবার 2-3জন মানুষ মারা যাচ্ছে। হঠাৎ হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটছে আর মানুষের মৃত্যু ঘটছে। মানুষ বুঝতে পারতো না যে এটা একটা নিতান্তই দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে একটা প্যারানর্মাল শক্তি। তেমনই একদিন ওই পাশের গ্রামের একজন ব্যক্তি, ধনী ব্যক্তি, সে তার বিয়ে বাড়ির লোকজন নিয়ে ওখানে বিয়ে দিতে যাচ্ছিল। কিন্তু তখনই সে দেখতে পায় কি, ওই যে মাঠটা আছে, সেই মাঠটার থেকে কিছু দূর থেকে সে লক্ষ্য করে কি মাঠ থেকে কিছু আলো ভেসে আসছে, আর কিছু মানুষ ওখানে নাচ গান করছে যেরকম বিয়ে বাড়িতে হয়। কিন্তু কিছু দূর কাছে যাওয়ার পর, মানে একেবারে কাছে যায়নি, কিছু দূর কাছে যাওয়ার পর সে দেখতে পায় কি যে যারা নাচ গান করছে, খাওয়া দাওয়া করছে, সম্পূর্ণ বিয়ে বাড়ির মতো যেরকম আয়োজন হয় সেরকমই পালন করছে, সেগুলো কিন্তু কেউ মানুষ নয়। তার কারণ মানুষের চেহারা দেখে বোঝা যায় এদের চেহারা কোনো রকম মানুষ বলে মনে হচ্ছে না, এরা হচ্ছে একটা প্রেতাত্মা। হয়তো ওই 200 জনের এই প্রেতাত্মা এখানে আবার বরযাত্রী নিয়ে এসছে, কারণ কি তাদের আত্মা শান্তি পায়নি। ধনী ব্যক্তি তার সমস্ত বরযাত্রী নিয়ে ফিরে চলে আসে এবং অন্য জায়গায় একটা মন্দিরে গিয়ে বিয়ের অনুষ্ঠান পালন করে, আর গ্রামের সমস্ত লোকজনকে জানিয়ে দেয় যে এই পাহাড়ে এরকম এরকম ঘটনা ঘটেছে। আর এই বিয়ে বাড়িতে সে শুধু একাই ছিল না, তাই বহু মানুষ এই ঘটনার সাক্ষী হয়েছে। এরপর থেকেই রাত্রিবেলায় ওই পাহাড়ের দিকে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়, আর ওই পাহাড়টাকে পুরোপুরি শাদী বা বিবাহের জন্য টোটালি ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়। মানে কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠান ওই পাহাড়ের উপর আর করা যাবে না। গ্রামের মানুষজন এটা সিদ্ধান্ত নেয়, শুধু ওই গ্রাম নয়, আশেপাশের যে সমস্ত গ্রাম ছিল সমস্ত গ্রামকে এটা জানিয়ে দেওয়া হয়। এরপর থেকেই পাহাড়টি ভৌতিক হয়ে যায়। কিন্তু এই ঘটনা সবাই বিশ্বাস করতে চায় না। কিছু কিছু মানুষ বলে এটা হয়তো নিতান্তই কল্পনা, এসব কিছুই না, ভূত বলে কিছু হয় না। যারা এই কথাটা বলে তারাও কিন্তু ওই পাহাড়ের দিকে যেতে সাহস পায় না, কারণ কি মানুষের মনে একটা ভয় কাজ করে। কিন্তু রিক হচ্ছে এরকম ছেলে যার এই সমস্ত জিনিসের প্রতি টান বেশি, কিন্তু সে একা যেতে পারবে না ওখানে, তার মনে একটু ভয় হচ্ছিল। তো সে তার বন্ধু অসিতকে তার সাথে নেওয়ার জন্য ওকে বারবার বোঝাতে শুরু করে যে ওই পাহাড়ে শহরে যে ধনী ধনী ব্যক্তিরা আছে না, তারা তাদের জিনিসপত্র ওখানে লুকিয়ে রাখে, ওখানে সোনা গয়না দামি দামি জিনিসপত্র ওখানে লুকোনো আছে, তাই যাতে কোনো মানুষজন ওখানে না যায় তার জন্য এই জায়গাটাকে ভৌতিক করে দিয়েছে। সিআইডিতে দেখিস না, এখানে ভূত বা প্রেত রাত্রিবেলায় ঘুরে বেড়ায়, ওখানে ভূত প্রেত কিছুই থাকে না,
কিছু মানুষ ওখানে চোরা কারবার করে কিছু দামি দামি জিনিস লুকিয়ে রাখে। তুই আর আমি চল, দুজন মিলে পাহাড়টায় যাব, আর ওখানে যে সমস্ত জিনিস লুকিয়ে রাখা আছে সেগুলো নিয়ে চলে আসবো। আমি আমার গোপন সূত্রে খবর পেয়েছি যে ওখানে অনেক ধরনের সোনা জিনিসপত্র ওখানে রাখা হয়, আর রাত্রিবেলায় ধনী ব্যক্তিরা ওখানে এসে নিজেদের জীবনযাপন করে, মানে এনজয় করে ওখানে। রিক ছেলেটা এরকম, সে মিথ্যে বলছে, কিন্তু এমনভাবে মিথ্যেটা বলছে যে তার বন্ধু বুঝতে পারেনি। তাকে খুব সহজে রাজি করে নেয় তার বন্ধুকে। তারপর ওরা ঠিক করে যে আজ থেকে 5 দিন পর ওরা যাবে ওই পাহাড়ে ক্যাম্পিং করতে, আর ওই যে মাঠটা আছে ওই মাঠটায় থাকবে এবং ওখানে গিয়ে দেখবে আসলে জিনিসটা কী, এখানে সত্যি ভৌতিক নাকি অন্য কিছু, সেটা জানার চেষ্টা করছে রিক। কিন্তু তার যে বন্ধু অসিত তাকে বলেছে ওখানে গয়নাপত্র পাওয়া যায়, যা পাবো দুজনে আধা আধি ভাগ করে নেব, তারপর আমাদের জীবন তো সেট হয়ে যাবে বস। 5 দিন পর দুজনেই দুজনের বাড়িতে মিথ্যে বলে যে আমরা কলেজের জন্য আমাদের ক্যাম্পিং আছে, আমরা ওখানে ক্যাম্পে যাব। তারা বেরিয়ে পড়ে বিকেল 5টা নাগাদ, কিন্তু তারা ওখানে যায় না, কারণ কি দিনের বেলা গেলে মানুষজনের চোখে পড়ে যাবে, মানুষজন তাদেরকে যেতে দেবে না, মানা করবে, বাড়ির লোকও মানা করবে। তার থেকে ভালো একটু সন্ধ্যা হোক, একটু রাত্রি হোক, তারপর যাব। রাত্রি 7টা 7:30 নাগাদ এরা বেরিয়ে পড়ে পাহাড়ের দিকে উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর সন্ধে নেমে আসে, ওরা পাহাড়ে উঠতে শুরু করে। কিছু দূর ওঠার পরেই ঘন অন্ধকার ছেয়ে আসে ওদের চারিদিকে, ঘুটঘুটে অন্ধকার। ওরা তখনও পাহাড়ে উঠে যাচ্ছিল, কিন্তু যে মাঠটায় বিয়ে বাড়ি বগেরা হতো সেই মাঠটা কিন্তু এখনও কিছুটা উপরেই ছিল। কিন্তু মাঠটা যাবার আগেই এরা মনে হয়েছে অন্ধকার একটু বেশি হয়ে গেছে, আর বেশি উপরে গেলে আমরা তো দুজন আছি, জঙ্গলি জানোয়ার আমাদের উপর হামলা করতে পারে, তার থেকে ভালো আমরা এখানে একটা টেন্ট করে নিই। এই তাঁবুর মধ্যে আমরা এখানে থাকবো, আর তারপর একটু ভোর হলে বা সকাল থেকে আমরা ওখানে গিয়ে এক্সপ্লোর করব যে কী আছে না আছে। তো ওরা ওখানে তাঁবু খাঁচাইতে শুরু করে, এবং তাঁবু খাঁচাও হয়ে গেছে, চারিদিকে ওরা নিজে বিছানাপত্র রেডি করে নেয়। আর এই জায়গাটা ছিল একদম নেটওয়ার্কবিহীন এলাকা, কারণ কি পাহাড়ের উপর নেটওয়ার্ক খুব একটা থাকে না, তারপর আবার গ্রামের এরিয়া, নেটওয়ার্ক তো নেই বললেই চলে। এরা এদের সাথে টর্চ আর ল্যাম্প, লাইট অনেক কিছু নিয়ে এসেছিলো, কারণ এরা জানতো রাত্রে এখানে থাকবে। এরা শুতে যাচ্ছিল কি তখনই একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পায় এরা। তো অসিত বলে এখানে হয়তো আরও কোনো লোকজন এসছে, তুই বলেছিলি না এখানে শহরের লোকজনেরা এসে এখানে আড্ডা দেয়, এদের জিনিসপত্র রাখে, হয়তো তারা এসছে, তাদের মধ্যে তো কোনো ঝগড়াঝাটি হয়েছে, তাই হয়তো মেয়েটা কান্না করছে। কিন্তু রিক জানে যে এখানে কোনো মানুষজন আসেই না, সাধারণত আসে না, কিন্তু এলে আসতেও পারে। তো সে বলে তুই দাঁড়া এখানে, রিক বলে আসলে তুই দাঁড়া এখানে, আমি দেখে আসছি কোথায় কি আছে। অসিত তাঁবুর মধ্যেই ছিল, আর রিক বেরিয়ে যায় আওয়াজটার সোর্স কোন দিক থেকে আসছে সেটা দেখতে। সে দেখতে দেখতে কিছু দূর চলে যায়, একটা পাহাড়ের মধ্য দিয়ে একটা সরু রাস্তার মতো গেছে, হয় না পাহাড়ের মধ্যে সরু সরু রাস্তা থাকে, ও পাহাড়ের কানায় কানায়, সেই কানায় কানায় দেখে যাওয়ার পর সে কী দেখতে পায়, একটা গুহার মতো কিছু একটা আছে, আর তার ভিতর থেকেই কান্নার শব্দটা আসছে। তো সে গুহার কাছে গিয়ে দাঁড়ায়, তার হাতে টর্চ ছিল, সে টর্চ লাইট যখন গুহার মধ্যে ফেলে, সে কি দেখতে পায়, একজন মহিলা লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তার কোনো দাঁত নেই, চোখের মণি পুরোপুরি সাদা, মানে চোখ পুরোপুরি সাদা, চোখে যে কালো মণিটা হয় সেটা নেই, নাকের জায়গাটা ভোঁতা, আর চুলগুলো হাওয়ায় উড়ছে। আর তার টর্চ ফেলার সাথে সাথেই ওই গুফার ভিতর থেকে অনেকগুলো বাদুড়ের মতো কিছু বেরিয়ে চলে আসে, যেরকম হয় না হরর ফিল্মে দেখা যায়, সেরকম সেম টু সেম ভাইব। রিক ওই মহিলার উদ্দেশ্য করে বলে, কে তুমি, এখানে কি করছো, এখানে কেন এসছো? কিন্তু ওই মহিলা তার উত্তর না দিয়ে একটা কথাই বলতে থাকে, আমি তোমাকে জানি, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে জানি, তুমি আমার কাছে এসো। রিক বুঝতে পারে যে এ কোনো মানুষ নয়, এ কোনো আত্মা, ডাইনি, পিশাচিনি কিছু একটা বটে, কিন্তু ওই অশরীরী শক্তি এর উপর এমন একটা মায়া করে দিয়েছিল যে এ পালাতে পারছিল না। এ মনে হচ্ছিল এখান থেকে পালাই, কিন্তু একটা আকর্ষণ ওকে ওখানে দাঁড় করে রেখেছিল, আর দুজনের মধ্যে একই কথোপকথন চলছিল। রিক বলছিল, কে তুমি, এখানে কি করছো, রাত্রিবেলায় এরকম কেন, তোমার চোখগুলো এরকম কেন, আর তোমার চোখ থেকে রক্তের মতো কি বেরোচ্ছে? ওই মহিলা বলছে, আমার কাছে এসো, আমি তোমাকে চিনি, তুমি আমার কাছে এসো। তুমি কিছুক্ষণ চলার পর রিকের সামনে চারিদিকে অন্ধকার হয়ে যায়, আর সে জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে যায়। কিন্তু বন্ধুরা এমনটা নয় যে রিক জ্ঞান হারিয়ে গেল, পরের দিন সকালে মানুষজন এসে একে উদ্ধার করে নিয়ে গেল, এরকম কিন্তু ঘটেনি। কিছু সময় পর রিকের একটা প্রচণ্ড ব্যথা হয় পায়ে, আর ব্যথার চোটেই তার চোখ খুলে ওঠে। চোখ খুলে সে কী দেখতে পায়, ওই মহিলা তার মুখ দিয়ে তার পায়ের যে অংশটা আছে সেটাকে খাবলে খাবলে খেতে চাইছে। হঠাৎ করে তার শরীরে মাংস যখন খেতে চাইছে তখন তার তীব্র ব্যথা হয়, আর তীব্র ব্যথার জন্যই
তার চোখ খুলে ওঠে। সে যেটা দেখতে পায় তাই সে ভয়ে হঠাৎ করে নিজের পায়ের উপর খুব জোরে ধাক্কা দেয় ওই আত্মাটাকে। তারপর দৌড়তে দৌড়তে তার তাঁবুর কাছে আসে এবং তাঁবুর কাছে অসিত ছিল ওখানে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল, কারণ অনেকক্ষণ হয়ে গেছিল, এখন প্রায় আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেছিল। অসিত ওকে ওইভাবে দৌড়তে দেখে আর ওর পায়ের অবস্থা দেখে সে বুঝতে পারে যে ওপরে কিছুটা ভয়ানক কিছু ঘটেছে। অসিত জানতে পাহাড়টা ভুতুড়ে, কিন্তু তার পায়ের অবস্থা দেখে আর তাকে এইভাবে দৌড়তে দেখে বুঝতে পারে যে এখানে কিছু একটা অঘটন ঘটেছে, পালাই। সেও দৌড়তে থাকে। সে তার বন্ধুকে সাথে না নিয়ে সেও দৌড়তে দৌড়তে নিজের ঘরে চলে আসে এবং বাড়িতে এসে চুপচাপ কাউকে কিছু না জানিয়ে শুয়ে পড়ে আর বলে যে আমার ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে, তাই যাওয়া হয়নি। তারপর সে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে তার ঘুম ভাঙে। সে নিজে নিজে পুরো ঘটনাটা সাজাতে থাকে যে কী হয়েছে। অ্যাকচুয়ালি রিক নয়, এটা অসিত সাজাচ্ছে যে কাল আমি আমার বন্ধুকে এভাবে ছেড়ে চলে এসেছি, এটা আমার একেবারেই উচিত হয়নি। আমরা যদিও আমার বন্ধু বলে কথা, তাকে এইভাবে এরকম একটা সিজন ছেড়ে আসা উচিত হয়নি। ওর বাড়ি গিয়ে দেখি ও বাড়ি ফিরেছে কিনা। তো ওর বাড়িতে যায়, রিকের বাড়িতে। রিকের বাড়িতে গিয়ে দেখতে পাই কি চারিদিকে লোকজন জড়ো হয়ে আছে। রিকের মাকে জিজ্ঞেস করে, কাকিমা রিক কোথায়? বলে যে বাড়িতে টিভি দেখছে। তো বাড়ির মধ্যে ঢুকে আর দেখতে পাই কি টিভি সামনে চলছে, কিন্তু রিকের যে চোখ সেটা কিন্তু টিভির দিকে নেই। তার চোখ আছে তার সাইডে একটা জানলা আছে, সেই জানলার দিকে। আর সেখানে সে জানলা দিয়ে তাকিয়ে বলছে, কে তুমি? এখানে কি করছো এত রাত্রে এই ঘন জঙ্গলে? এখানে তোমার কি কাজ? এই কথাটা বারবার রিপিট করছে, যেন কারোর সাথে কথা বলছে। অসিত সাহস করে বলে, কিরে রিক, কি হয়েছে তোর? কার সাথে কথা বলছিস? তখনই রিক অসিতের দিকে তাকিয়ে বলে, তুমি লাল শাড়ি কেন পরে আছো? লাল শাড়িতে তোমার খুব ভয়ানক লাগছে। লাল শাড়ি পরো না তুমি। তোমার চোখের মনি কি হয়েছে? তোমার চোখ থেকে রক্ত কেন বেরোচ্ছে? কথা শুনে রিক অসিত পুরোপুরি ঘাবড়ে যায় আর সে রুম থেকে বেরিয়ে চলে আসে। ওকে ঘাবড়ে আসতে দেখেই রিকের মা কিছুটা আন্দাজ করে যে অসিত হয়তো কিছু একটা জানে, কারণ কি রাত আগের দিন এরা দুজনেই বেরিয়েছিল। তো সে অসিতকে জোর দিয়ে বলে যে কী হয়েছে, কালকে তো তোরা দুজন একই সাথে ছিলি, কী হয়েছে বল আমাকে। তো ভয়ে ভয়ে ও সমস্ত ঘটনা খুলে বলে। আসলে রাত্রিবেলায় ওরা ওখানে ক্যাম্পে গিয়েছিল এবং ক্যাম্পে যাওয়ার পর একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। তারপর কিছু সময় ওখানে অপেক্ষা করছিল, কিন্তু কোনো রেসপন্স আসে না। তারপর হঠাৎ করেই রিক দৌড়তে দৌড়তে আসে আর ওর পায়ে যে চোট ছিল সেই চোট দেখে আমরা দুজনেই ভয়ে দৌড়তে দৌড়তে চলে আসি। রিক তার বাড়ি চলে যায় আর আমি আমার বাড়ি চলে আসি। ও এটা বলে না যে আমি আমার বন্ধুকে ছেড়ে চলে এসেছি। এরপর রিকের মা রিককে নিয়ে আর ওই অসিতকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে যায়। ওদের গ্রামের পাশেই একটা তান্ত্রিক ছিল, একটা কালী মন্দিরের পাশে। ও তন্ত্র সাধনা করতো, তার কাছে নিয়ে যায়। তো সে নিয়ে যাওয়ার পর রিককে দেখে কিছু সময়, তারপর বলে যে এর সাথে বিশাল বড় ঘটনা ঘটেছে, আর যে ঘটনা ঘটেছে এ নিজের মুখেই বলবে। তারপর তান্ত্রিক চোখ বন্ধ করে কিছু মন্ত্র বলে আর তার হাতে একটা কিছু মন্ত্রপুত জল ছিল, সেই জলটা রিকের দিকে ছড়িয়ে দেয়। তারপরে রিক বলতে শুরু করে তার সাথে যে সমস্ত ঘটনা ঘটেছিল দিন রাত্রে। ওই যে শাড়ি পরা মহিলা, কান্নার শব্দ, ওই পাহাড় থেকে যে বাদুড়ের মতো কিছু বেরিয়ে আসছিল, সমস্ত কিছু সে ওখানে বলে ফেলে। তারপর ওই তান্ত্রিক বলে যে এর উপর ওই আত্মার ছায়া এখনও আছে, একে তাড়া করে বেড়াচ্ছে একে ওর সাথে নিয়ে যাওয়ার জন্য। উপর যে অসুরের ছায়া হচ্ছে সে হচ্ছে মানুষ খেকো পিশাচিনী। তবে ভয়ের কিছু নেই, একে আগামী 9 দিন পর্যন্ত বাড়ির মধ্যে রাখবে, বাড়ির বাইরে যেতে দেবে না। আর এর হাতে আমি একটা তাবিজ করে দিচ্ছি, এই তাবিজটা সবসময় এর হাতে বেঁধে রাখবে। তবে হ্যাঁ, মনে রাখবে এই তাবিজের সাথে থাকলেও কিন্তু এ সুরক্ষিত নয়। এরকে সবসময় বাড়ির মধ্যে রাখবে আর একে সবসময় চোখে চোখে রাখবে। পর 7ম দিন পর্যন্ত সমস্ত কিছু নর্মাল চলতে থাকে। 7 দিন কোনো অঘটন ঘটেনি। খুব আস্তে আস্তে সুস্থ হতে থাকে, কারণ কি আগে যেমন একবার দুবার কে তুমি, এখানে কি করছো, তোমাকে লাল শাড়িতে খুব ভয়ঙ্কর লাগছে, এই সমস্ত কথা বলতে থাকতো। কিন্তু এটা একদমই বন্ধ হয়েছিল। দিনে হয়তো একবার বলছিল কি দুবার বলছিল। স্টার্টিংয়ে তো এ সবসময় একই কথাই বলে যাচ্ছিল। আসল ঘটনা ঘটে 8ম দিনের দিনে। 8ম দিনের দিন সন্ধেবেলায় যখন বাড়ির সবাই দেখছিল যে এরা রিক পুরোপুরি সুস্থ হয়ে আসছে, তো এরাও একটু হালকা হয়ে যায়। আসলে বুঝতে পারে যে এর উপর হয়তো ছায়াটা সরে গেছে, কিন্তু ছায়ার নজর এখন এর উপরই ছিল। একদিন সন্ধেবেলায় বাড়ির লোক কাজ করছিল, হঠাৎ রিক দৌড়তে দৌড়তে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির লোক কিছু বুঝে ওঠার আগেই ও দৌড়তে দৌড়তে পাহাড়ের দিকে দৌড়তে শুরু করে। বাড়ির লোকও আশেপাশে লোকজনদের জড়ো করে ওই পাহাড়ের দিকে যেতে শুরু করে রিককে বাঁচাতে, ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে। কিন্তু ওরা যতক্ষণে পাহাড়ের কাছে পৌঁছয় ততক্ষণে ও রিক পাহাড়ে একদম উপরে পৌঁছে যায় এবং ওপর থেকে ঝাঁপ দিয়ে দেয় নিচে। এতটা উপর থেকে ঝাঁপ দেওয়ার পর নিচে পড়া মতোই মৃত্যু নিশ্চিত, সবাই জানে। কিন্তু ওরা সবাই টর্চ নিয়ে চারদিকে খোঁজাখুঁজি করে, কিন্তু নিচে গিয়ে কী দেখতে পায়,
একটা রক্তের মতো কিছু পড়ে আছে চারিদিকে, আর তার উপর একটা লাল কাপড়, মানে লাল শাড়ি একটা ওখানে পড়ে আছে, আর কিচ্ছু নেই। রিকের যে ডেড বডি সেটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। সেদিন রাত্রেও অনেক খোঁজাখুঁজি করা হয়, পরের দিন সকালেও খোঁজাখুঁজি করা হয়, কিন্তু তার বডি আর খুঁজে পাওয়া যায়নি। বন্ধুরা, আপনারাও যদি এরকম কোনো প্যারানর্মাল জিনিস সম্পর্কে শুনে থাকেন, তো সেটা নিয়ে মজা না করে সেটার সম্পর্কে আগে আগে আগ- সামনে পিছনে কি আছে সমস্ত কিছু জানার পরেই ওতে এগোনো উচিত। রিক সেটা সম্পর্কে না জেনেই এগিয়ে পড়েছিল এবং তার পরিণামে তাকে মৃত্যুবরণ করে নিতে হলো। তো বন্ধুরা, আজকে স্টোরি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।